হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুড ওয়ান। আমরা আজকে থেকে নতুন একটা প্রজেক্ট স্টার্ট করছি। এই প্রজেক্টে আমরা শিখব কি করে আমরা লগ ইন আর রেজিস্ট্রেশন যে কনসেপ্টটা সেটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের ফ্রন্ট এন্ডে উইথ জেএস। তো আমরা যে জেএসটা ইউজ করব সেটা অবভিয়াসলি যে আমাদের কোর্সটা চলছিল অ্যালপাইন জেএস এর ওপরে, তো সেটাকেই আমরা এক্সটেন্ড করছি এবং আমরা ওভারঅল কনসেপ্টটাকে দেখব যে কিভাবে রেজিস্টার করতে হচ্ছে। তারপরে সেই রেজিস্ট্রেশনের পরে যে ক্রেডেনশিয়াল আমরা পাচ্ছি সেটা দিয়ে কি করে লগইন করব এবং লগইন করার পরে আমরা কিভাবে ড্যাশবোর্ডে এন্টার করতে পারবো। তো এই যে পুরো যে প্রসেসটা সেই প্রসেসটাকে আমরা আজকে ভিজুয়ালি অ্যানালাইসিস করব। তারপরে আমরা একটা ওয়্যারফ্রেম টাইপের বানাবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে বিহাইন্ড দ্য সিন, যাতে যারা বিগিনার্স আছেন তাদের পুরো কনসেপ্টটা বুঝতে সুবিধা হয়। এবং সবশেষে আমরা কোড নিয়ে অ্যানালাইসিস করব যে এটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি। আর এটার জন্য আমাদের সিম্পল ৩ টে ফাইলের প্রয়োজন হবে। register.html, login.html, index.html। এই ৩ টে ফাইলের মধ্যে আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি একটু দেখতে বেটার লাগে সেইজন্য আমি কাস্টম সিএসএস লিখেছি, কোনো টেলউইন সিএসএস না, কিচ্ছু না। যাতে আপনাদের যে মেইন যে ফোকাস জাভাস্ক্রিপ্ট রিলেটেড যে কনসেপ্ট, যে লোকাল স্টোরেজ নিয়ে কিভাবে কাজ করতে হয়, সেই কনসেপ্টটা যাতে আপনাদের পরিষ্কার হয় সেইজন্য আমি বেশি জটিল বানাচ্ছি না এই জিনিসটাকে। কনসেপ্টটা বুঝে গেলে আপনি যত খুশি কমপ্লিকেটেড এটা বানাতে পারেন, টেলউইন দিয়ে ইউজ করতে পারেন, কাস্টম দিয়ে আপনি বানাতে পারেন, বুটস্ট্র্যাপ ইউজ করতে, যা খুশি করতে পারেন আপনি। কিন্তু মেইন কনসেপ্ট হলো আমরা কি করে রেজিস্টার করব, সেই যে ইনফরমেশনটা সেটা লোকাল স্টোরেজে কিভাবে সেভ করব এবং লগইন করে আমরা কিভাবে ড্যাশবোর্ডে পৌঁছে যাব। ড্যাশবোর্ডটা হলো index.html ফাইলে আছে। আমি যদি এখন index.html ফাইলে যেতে চাই এখান থেকে, তো তারও আগে আরেকটা জিনিস দেখিয়ে নিই। আমি যদি এখানে লগইনে এই অপশনে ক্লিক করি তো আমি লগইন পেজে আছি। দেখুন এখানে login.html আছে। কিন্তু আমি যদি এখানে ফোর্সফুলি index.html পেজে আসতে চাই তাহলে আমাকে এখান থেকে আসতে দেবে না। আমাকে আবার রিডাইরেক্ট করে লগইন পেজে নিয়ে আসবে। এবার আমি লগইন পেজ থেকে আবার রেজিস্টার পেজেও আসতে পারি। কিন্তু এখানে আমার কোনো আর অপশন নেই যে যেখান থেকে আমি ইনডেক্স পেজে যেতে পারি। অর্থাৎ আমার ড্যাশবোর্ড আমি ততক্ষণ দেখতে পাবো না যতক্ষণ না আমার index.html এ যাওয়ার জন্য পারমিশন আমার কাছে থাকে। তো আমাকে সবার ১ম এ কি করতে হবে? রেজিস্টার করতে হবে। তারপরে লগইন করতে হবে এবং সবশেষে আমাকে কিন্তু ওই লগইনের যে সঠিক ক্রেডেনশিয়াল সেটাকে দিয়েই আমাকে আ আ আমাদের ড্যাশবোর্ডে পৌঁছাতে হবে। তারপর ড্যাশবোর্ডে গিয়ে আমরা কি কাজ করতে পারবো সেই জিনিসটাও দেখব। তো চলুন স্টার্ট করি। সবার ১ম এ আমি এখানে রেজিস্টার করছি। অ্যা খুব সিম্পল ওয়েতে আমি আমার নাম দিয়ে রেজিস্টার করছি। তো আমার নাম এখানে এন্টার করে দিলাম। আচ্ছা। তারপর এখানে ইউজার নেম দিয়ে দিলাম। আ এই ব্যাস এতটুকু নামই ঠিক আছে। আ ইউজার নেম আমরা সেভাবে স্ট্রিক্ট কোনো রুলস বানাইনি যে এর মধ্যে নাম্বার হতে হবে বা আদার্স কিছু, সিম্পল রাখছি। পাসওয়ার্ডের জন্য আমি দিয়ে দিলাম পাস 1 2 3। এখন আমি এটাকে রেজিস্টার করলাম। এখন এখানে একটা মেসেজ এসছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি, আর আমাকে কিন্তু অটোমেটিক্যালি লগইন পেজে রিডাইরেক্টও করে দিয়েছে। দেখলেন তো? তো আমার রেজিস্টার করার সঙ্গে, সঙ্গে লগইন পেজেও নিয়ে এসছে। এবার দেখি যে রেজিস্টার করার পরে কি হলো অ্যাকচুয়ালি ঘটনাটা। তো আমি ইন্সপেক্ট করে চলে আসবো এখানে অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনে এসে এখানে দেখুন আমার কাছে আছে এক্স ইউজার বলে একটা এখানে আ আচ্ছা, অ্যাপ্লিকেশনের পরে আপনাকে আসতে হবে লোকাল স্টোরেজ, তার আন্ডারে আপনি যে ফাইলে আছেন সেটা। এখানে এক্স ইউজার নামে একটা কিছু আছে। আর সেখানে আমার নেম নামে একটা কি তৈরি হয়েছে। এটা বেসিক্যালি একটা অ্যারে অফ অবজেক্টস। তো নেম আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, আর অ্যাকাউন্ট নাম্বার আছে। ব্যালেন্স আমাকে 1000 দিয়ে এখানে শুরু করেছে যার ট্রান্সেকশন। এখন ওভারঅল এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমরা কিভাবে এখানে অ্যাচিভ করতে পারি সেটা আমরা যখন কোড অ্যানালাইসিস করব তখন আমরা বুঝে নেব। তো এখানে পুরো জিনিসটা আছে। আমি যদি এটাকে একটু এক্সপ্যান্ড করি তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন। ট্রান্সেকশন ব্ল্যাংক অ্যারে আছে, ইউজার নেম আছে, নেম আছে। ঠিক আছে? ব্যালেন্স 1000 দিয়ে আমরা স্টার্ট করেছি। তো এই জিনিসটা পুরোটা কিভাবে অ্যাচিভ করতে পারি আরো আমরা রেজিস্টার করা দেখব। তারপরে এবার আমরা চলে আসি এখন লগইন কিভাবে করতে পারবো। তো লগইন করার জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা সেট আছে আমরা সেটাকে এখানে এপ্লাই করি। আমাদের ইউজার নেম আমরা রেখেছিলাম আমার নাম, পাসওয়ার্ড রেখেছিলাম পাস 1 2 3। এবার লগইন করলাম। লগইন করার পরে আমাকে কিন্তু ব্যাংকিং ড্যাশবোর্ডে নিয়ে এসছে।
তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে নামে রেজিস্টার করেছিলাম সেই নামটা দেখাচ্ছে আর অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হয়েছে, ব্যালেন্স 1000 দিয়ে স্টার্ট করেছি। আর এখানে ট্রান্সেকশন হিস্ট্রি আছে। তো এখানে সিএসএস নিয়ে সিএসএস দেখতে সুন্দর হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টা ম্যাটার করছে না। আমাদের কনসেপ্টটা আগে বুঝতে হবে। তো সবার প্রথমে আমি কিছু ডিপোজিট করার চেষ্টা করি যাতে আমাদের এই টেবিলটা একটু দেখতে বেটার লাগে। তো ডিপোজিট করলাম আরও 1000 ডিপোজিট। এখন আমার এখানে 1000 ডিপোজিট হয়ে গেল। আমি যদি এখন এখানে 0 ডিপোজিট করতে চাই, তাহলে আমাকে বলবে কোনো ভ্যালিড আ নাম্বার দিতে। অথবা আমি যদি এখানে কোনো টেক্সট লিখতে চাই, আমার এখানে লেখার অ্যাক্সেস নেই। কারণ হলো এটা নাম্বার ফিল্ড। এবার আমি এখানে ক্যানসেল করতে চাইলে ক্যানসেল করতে পারবো। তারপরে আমি আরো কিছু ডিপোজিট করছি। এখানে 500 ডিপোজিট করলাম। তো এখানে দেখুন ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে। অ্যামাউন্ট কত ডিপোজিট করেছি আর ব্যালেন্স আফটার মানে ডিপোজিট করার পরে কি আছে আর ব্যালেন্স কিন্তু এখানেও কিন্তু আমার রিফ্লেক্ট হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে এটা কতটা রিঅ্যাক্টিভ। আমরা React ইউজ না করে Alpine দিয়ে এত কিছু অ্যাচিভ করতে পারছি। তো আমাদের ওভারঅল কনসেপ্ট যদি আমরা বুঝে যাই, এই রিঅ্যাক্টিভিটির কনসেপ্টটা যদি বুঝে যাই, তাহলে কিন্তু আমাদের React এও গিয়ে অনেক সুবিধা হবে। ওকে? তারপরে এবার আমরা একটু উইথড্র করার চেষ্টা করি এখান থেকে কিছু মানি। তো আমি সবার ১ম এ আ একটু বেশি অ্যামাউন্ট উইথড্র করার চেষ্টা করছি। আচ্ছা, আমি সবার ১ম এ 500 উইথড্র করি। এখানে 500 উইথড্র করেছি। কি টাইপ সেটাও এখানে দেখাচ্ছে। এমনকি আমি কখন এটা উইথড্র করছি সেটাও আমাকে কিন্তু শো করছে এবং কারেন্ট ব্যালেন্স কত আছে। এবার 2000 আমি যদি এখন ব্যালেন্স দিই 3000, এবার যদি আমি এখান থেকে উইথড্র করার চেষ্টা করি আমাকে বলবে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। তো আমি এটাকে কমিয়ে দিয়ে 300 করছি। তারপর আমি কিন্তু উইথড্র করতে পারছি। এখন আমার এই পুরো ট্রান্সেকশনের হিস্ট্রি সমস্ত কিছু কিন্তু স্টোর হয়ে আছে। আমি যদি একটু ইন্সপেক্ট করে দেখাই আপনাকে, আমি যদি অ্যাপ্লিকেশনে আসি, অ্যাপ্লিকেশনে এসে এখানে দেখুন যে আমার যে কারেন্ট ইউজার যে রয়েছে আ সেখানে আমার ট্রান্সেকশনের পুরো হিস্ট্রি কিন্তু এখানে আমার সুন্দর অ্যারের মধ্যে দেখছেন যে একটা অ্যারের মধ্যে অবজেক্ট আকারে প্রত্যেকটা ট্রান্সেকশনের কিন্তু আমার আইডি আছে ডিফারেন্ট আইডি। তো আ এইভাবে আমরা কিন্তু অ্যাচিভ করছি জিনিসটা। এখন একটু হয়তো কারোর কমপ্লিকেটেড মনে হতে পারে। কিন্তু আমরা যখন কোড নিয়ে এনালাইসিস করব আপনি কনসেপ্টটা বুঝে যাবেন ঠিক কিভাবে। খুব একটা কমপ্লিকেটেড কিছু নয় এটা। কিন্তু আমাদের জানতে হবে যে লোকাল স্টোরেজ কিভাবে কাজ করছে। তো এইভাবেই কিন্তু আমরা যখন MongoDB বা আদার্স যে ডেটাবেস MySQL, তো সেখানেও কিন্তু অনেকটা এরকমই কনসেপ্ট। ওকে? আমাদের এরকম কনসেপ্টই কিন্তু মেইনটেইন করতে হয়। কিন্তু আমরা যেহেতু জুনিয়র আমরা ফ্রন্ট এন্ড এ কাজ করছি। তো আমরা লোকাল স্টোরেজ নিয়ে কাজ করছি। ডেফিনিটলি আমরা লোকাল স্টোরেজে এসব রাখি না। তো কনসেপ্ট কিন্তু এখানে আপনাদের ক্লিয়ার করতে চাইছি আমরা কিন্তু লোকাল স্টোরেজে এরকম সেনসিটিভ ডেটা আমরা রাখি না। আমরা কিন্তু ওভারঅল কনসেপ্ট শিখছি। ওকে? কোনো সিনিয়র যদি কেউ এটা দেখে থাকেন তো আ তার মনে হতে পারে যে আমি এগুলো কেন দেখাচ্ছি বা কি? তো আমি তাদেরকেই দেখাচ্ছি যাদের এই ফিল্ডে নতুন যারা ডেটাবেস নিয়ে এখনো কাজ করেনি। তো ওভারঅল কনসেপ্টটা আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে আমাদের অবজেক্ট আছে, অ্যারে আছে, লোকাল স্টোরেজে কিভাবে ডেটা সেভ হচ্ছে, সেটাকে রিট্রিভ করছি কিভাবে, আমরা লোকাল স্টোরেজ মেইনটেইন করছি কিভাবে। তো সেই কনসেপ্টটাকে কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি। এখানে আমরা ফুল ফ্লেজ একটা বিশাল বড় ব্যাংকিং সিস্টেম বানিয়ে ফেলছি না। ওকে? এখানে দেখুন আইডি অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। তারপরে আমাদেরকে আ আমি কখন এটাকে ডিপোজিট করেছি তার একটা ডেট উইথ টাইম এখানে স্টোর হচ্ছে। তো মোটামুটি একটা আমরা রিয়াল লাইফ সিনারিও এখান থেকে কিন্তু বুঝতে পারছি। তো ব্যাংকিং সিস্টেম এতটাও সিম্পল নয়। অনেক বেশি কমপ্লেক্স, অনেক আ আ মানে শুধু অ্যালপাইন জেএস দিয়ে সেই সমস্ত জিনিস, সেই সমস্ত সিস্টেম বানানো সম্ভব না। তার জন্য প্রচুর প্ল্যানিং এর প্রয়োজন হয়। আমি ওভারঅল একটা কনসেপ্ট দেখাচ্ছি যাতে আপনাদের একটু সাহস আসে মনে। আচ্ছা, এবার আমি যদি লগ আউট করি, লগ আউট করার পরে আমি আবার লগইন পেজে চলে এসেছি। এখন যদি আমি আ আবার লগইন করার চেষ্টা করি, তাহলে কি আমার ডেটাগুলো থাকবে? নাকি পাস 1, 2, 3 আ কি মনে হচ্ছে? আমি যদি আবার লগইন করার চেষ্টা করি, আমার সেই যে অবস্থায় আমি লগ আউট করেছিলাম সেই অবস্থায় থাকবে না সমস্ত কিছু 0 হয়ে যাবে? বা ব্যাক টু 1000 এ আমি ফেরত আসবো? আমার কি ট্রান্সেকশন থাকবে হিস্ট্রি নাকি সব মুছে যাবে? আমি যেহেতু লোকাল স্টোরে রেখেছি তো সেটাও একটা ডেটাবেস। তো সেইজন্য আমি লগইন করার পরে আমি কিন্তু আবার সেখান থেকেই আমাদের কাজ শুরু করতে পারবো। দেখছেন কতটা ইন্টারেস্টিং? এখন আমি যদি এখানে লগ আউট করে দিই, লগ আউট করে আমি অন্য কারোর নামে রেজিস্টার করতে চাই। তো আমি তাহলে অন্য কারোর নামে রেজিস্টার করছি জন ডো। এখানে জন, ইউজার নেম, পাসওয়ার্ড হলো সেম পাস 1 2 3। এখানে কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজন নেই।
রেজিস্ট্রেশন সাকসেসফুলি হবে। এবার লগ ইন পেজে আমরা রিডাইরেক্ট হয়ে গেছি। জন, পাসওয়ার্ড হলো পাস 1 2 3, তারপরে আমি লগ ইন করলাম। ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড PASS 1 2 3। এবার যদি না হয় আমাদের ওখানে দেখে নিতে হবে। আমি হয়তো রেজিস্ট্রেশন করার সময় অন্য কিছু নাম দিয়েছিলাম, সেটা আমার খেয়াল নেই। JOHN পাসওয়ার্ড PAS, বুঝছো? এখানে পাসওয়ার্ডে এরর করেছি যে PAS 1 2 3। আচ্ছা, এবার লগ ইন করি। তো দেখুন আমাকে কিন্তু ওখানে আটকে দিয়েছে, আমি যেহেতু রং পাসওয়ার্ড দিচ্ছি। তো এরও অ্যাকাউন্ট 1000 দিয়ে শুরু হচ্ছে। আর দেখছেন যে এর অ্যাকাউন্টে কিন্তু কোনো ট্রানজ্যাকশন হিস্ট্রি নেই, কারণ এটা তো অন্যের অ্যাকাউন্ট। তো অবভিয়াসলি তার অ্যাকাউন্টের নাম্বারও আলাদা। তো আমি এখানেও ডিপোজিট করছি 5000, ডিপোজিট করলাম। আর এখানে আমি আচ্ছা আরও এখানে ডিপোজিট করি। আর 2500 এখানে ডিপোজিট করলাম। এবার উইথড্র করলাম এখান থেকে 1000 রুপিস উইথড্র। এখন কিন্তু এর অ্যাকাউন্ট পারফেক্টলি এখানে আপডেট হচ্ছে। এবার আমি যদি লগ আউট করে দিই, লগ আউট করে আমি আবার জনের অ্যাকাউন্ট ওপেন করি PAS 1 2 3। এবার যদি লগ ইন করি, দেখুন আমি যেখানে গিয়ে লগ আউট করেছিলাম আবার সেখানে চলে এসেছি। তো এখানে আমরা একটা সিম্পল লগ ইন সিস্টেম উইথ ড্যাশবোর্ড উইথ ট্রানজ্যাকশন, আমরা ট্রানজ্যাকশন হিস্ট্রিও এখানে আমরা কিন্তু দেখছি যে শুধুমাত্র অ্যামাউন্ট জমা করেছি এমন না। আর পুরো জিনিসটা রিঅ্যাক্টিভ। ওকে? আমরা যেখানে ভ্যারিয়েবল চেঞ্জ করছি ইনস্ট্যান্টলি সমস্ত জায়গায় ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে যারা এখনো রিঅ্যাক্ট শুরু করেননি বা রিঅ্যাক্ট শুরু করবেন ভাবছেন, এখান থেকে হয়তো কিছুটা আইডিয়া পাবেন। এবং এই কোর্সটা আমার যে পরপর যে সিরিজ চলবে, আমি এখনো জানি না এটা কতগুলো ভিডিওতে আমি র‍্যাপ আপ করতে পারবো। কিন্তু ডেফিনিটলি বলতে পারি আপনাদের কনফিডেন্স অনেক বেশি হাই হবে। রিঅ্যাক্ট শিখতে গেলে অনেক ভয় কম লাগবে আপনাদের। ওকে? এরকম অনেকেরই আছে রিঅ্যাক্ট শিখতে গিয়ে এত বেশি জটিলতার সৃষ্টি হয়, তো তাদের সেখানে একটু কনফিউশন হয়, তাদের একটু ভয় লাগে। তো অনেকের বুঝতে অসুবিধা হয়। বিশেষ করে আমার তো অনেক বেশি কনফিউশন হয়েছিল। শিখতে গিয়ে অনেক ভয় লেগেছিল। তো আমি রিঅ্যাক্টের ভিডিও পাশাপাশি আনছি। তো এখানে আমি প্যারালালি এটা কেন চালাচ্ছি? যখন আমরা অ্যালপাইন একটা ফ্রেমওয়ার্ক, অ্যালপাইন JS, তো এই ফ্রেমওয়ার্কটা বহুল প্রচলিত না। ডেভেলপারদের মধ্যে আ কেউই হয়তো ইউজ করে না। যারা Laravel নিয়ে কাজ করছে তারা Vue নিয়ে কাজ করে। তো অ্যালপাইন JS এর সঙ্গে Vue এর মিল আছে। Vue এর মতো এতটাও বেশি পাওয়ারফুল নয়। কিন্তু বলব যে একটা শুরু দরকার হয়, তো এটা বেসের জন্য ভালো। আমি যদি বেসটা রেডি করতে পারি, তারপরে সেখানে আমি কিন্তু আ বিল্ডিং অনেক বেশি তুলতে পারবো। তো এটা তাদের জন্য যারা বিগিনার ফ্রেন্ডলি কাজ করতে চাইছেন, যারা সবেমাত্র আস্তে, আস্তে React বা Next বা Vue.js এর দিকে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুব ভালো একটা এটা ফ্রেমওয়ার্ক। ওকে? তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আ আশা করি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগবে। এখান থেকে অনেক কিছু শিখবেন। তো সেই আশা রেখে আমি চাইবো যে আপনারা আমার চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর বন্ধুদেরকে জানাবেন যে এরকম একটা বাংলা চ্যানেল আছে যেখানে অ্যালপাইন JS শেখাচ্ছে, যেটা আর অন্য কোথাও চ্যানেলে শেখাচ্ছে না। ওকে? তো আজকের ভিডিও এতটুকু। আমরা পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই এটা নিয়ে কাজ করা শুরু করব। থ্যাংক ইউ।